তাহলে দেখো আগের দিন আমরা বয়েলিং, তারপরে ফ্রিজিং, কনডেনসেশন, সাবলিমেশন এগুলো আমাদের হয়ে গেছে। ল্যাটেন্ট হিট আর এগুলো রিলেটেড যা যা এক্সপেরিমেন্ট এগুলো আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এবার আজকে যেটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে এফেক্ট অফ প্রেসার ইন চেঞ্জিং অফ স্টেট। সাবলিমেশন হয়ে গেছে, এবার আমরা চলে আসি হচ্ছে এফেক্ট অফ চেঞ্জ অফ প্রেসার। তাহলে যেরকম আমরা দেখেছি হিট দিয়ে স্টেট চেঞ্জ করা যায়, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, আবার হিটকে কমিয়ে নিলে গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড। হিট দিয়ে যেরকম স্টেট চেঞ্জ করা যায়, প্রেসার দিয়েও স্টেট চেঞ্জ করা যায়। প্রেসার দিয়েও স্টেট চেঞ্জ করা যায়, তো আজকে প্রেসার দিয়ে কিভাবে স্টেট চেঞ্জ করা যায় ওটা আজকে শুরু করবো। যেমন গ্যাস ক্যান বি লিকুইফাইড, মানে গ্যাস থেকে লিকুইড করার জন্য প্রেসার দিয়ে কিভাবে করা যায়, গ্যাস থেকে লিকুইড করার জন্য। তো এবার মনে করো হচ্ছে এরকম একটা বিকার আছে, এরকম একটা বিকার আছে, এই বিকারের মধ্যে গ্যাসের পার্টিকেলস গুলো আছে। এই যে গ্যাসের পার্টিকেলস গুলো দেখো, গ্যাসের পার্টিকেলস তো অনেক দূরে দূরে থাকে, ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম। তারপরে একটা পিস্টন আছে, এই যে দেখো এটা হচ্ছে একটা পিস্টন, সি শেপের একটা পিস্টন আছে, এয়ার টাইট পিস্টন, যেটা একদম মানে এই জারের একদম ওয়াল বরাবর একদম নিচের দিকে নামবে। পিস্টন মানে যেমন ধরো পিচকারির যে হ্যান্ডেলটা হয়, যেটা দিয়ে যেরকম ভাবে ইয়ে করে, পিচকারিকে এরকম ভাবে পুশ করলে, হ্যান্ডেলটা পুশ করলে জলটা বেরিয়ে যায় না, ওই রকম ওটাকে পিস্টন বলে। এই পিস্টনটা যখন নিচের দিকে পুশ করা হচ্ছে, তাহলে আগে এতখানি জায়গা ছিল, এখন জায়গাটা কমে গেল অনেক, তাই কি না? তাহলে গ্যাসের যে পার্টিকেলস গুলো আছে ওগুলো কাছে কাছে চলে আসবে। গ্যাসের পার্টিকেলস গুলো যেগুলো দূরে দূরে ছিল ওগুলো কাছে কাছে চলে আসবে, আর চলে আসলেই গ্যাসটা হয়ে যাবে হচ্ছে লিকুইড। আরো নিচে নামালো, আরো কাছে কাছে চলে আসলো, স্পেস ধীরে ধীরে কমে যাবে। এবার গ্যাসের পার্টিকেলস গুলো যখন কাছে কাছে চলে আসবে, ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে যাবে, আর ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে গেলে ওরা গ্যাস থেকে আবার লিকুইড হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে প্রেসার অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই প্রেসার, প্রেসার অ্যাপ্লাই করে আমরা গ্যাস থেকে লিকুইড করে দিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে গ্যাস থেকে যখন লিকুইড করা হচ্ছে, তখন কাইনেটিক এনার্জি ধীরে ধীরে কমে যাচ্ছে, হ্যাঁ কি না? এখানে তো গ্যাসের পার্টিকেলস গুলো অনেক র্যান্ডামলি মুভ করছিল, কিন্তু যখন ওগুলোকে কাছে নিয়ে আসলো, এই প্রেসার ইনক্রিজ করে যখন কাছে নিয়ে আসলো, ওদের মুভমেন্টের জন্য আর অত জায়গা থাকলো না। তাহলে কাইনেটিক এনার্জিটার কি হবে? কাইনেটিক এনার্জিটার কি হবে, গ্যাসের পার্টিকেলস গুলোর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা ছিল ওটার কি হবে? এনার্জিকে তো ডিস্ট্রয় করা যায় না। হুম, বলো। হ্যাঁ, তো যখন এরকম প্রেসার দেওয়া হচ্ছে, তখন কাইনেটিক এনার্জিটা তোমার হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তখন কাইনেটিক এনার্জিটা তখন কাইনেটিক এনার্জিটা দেখো এখানে লেখা আছে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। পরে আমি মার্ক করে দিচ্ছি, জিনিসটা আগে বোঝো। যে আমি যখন একটা পিস্টন দিয়ে প্রেসার অ্যাপ্লাই করে গ্যাসের মলিকিউল গুলোকে যখন কাছে কাছে নিয়ে আসছি, গ্যাসের মলিকিউলের মধ্যে যে কাইনেটিক এনার্জিটা ছিল, ওই কাইনেটিক এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে হিট এনার্জি কনভার্ট হলে কিন্তু অত ভালো কিন্তু লিকুইড হবে না। কারণ কি আমরা কি জানি, লিকুইডকে হিট দিলে ওটা কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। তাহলে এখানে যখন আমি কম্প্রেস করছি, তখন যে হিটটা প্রডিউস হচ্ছে, হিটের জন্য তো মলিকিউল গুলোর কাইনেটিক এনার্জি তো কমবে না।
সেই জন্য ওটাকে কম্প্রেস করার সাথে সাথে কুল করতে থাকতে হয়, গোটা সিস্টেমটাকে একটু ঠান্ডা করতে হয়, তাহলে কম্প্রেসটা ভালো হবে। যে তাহলে প্রথমে এটা মার্ক করো, এই যে এখান থেকে মার্ক করো, দেয়ার ইজ এ লট অফ স্পেস এখান থেকে between the particles of gas. When we can reduce the space between the particles of a gas by enclosing it under a cylinder and compressing it by pushing the piston. And if enough force is applied to the piston, the gas is highly compressed. The particles of gases get so close together, এত কাছে কাছে চলে আসে, that they start attracting each other. নিজেদেরকে অ্যাট্রাক্ট করতে শুরু করে, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন শুরু হয়ে যায় সাফিসিয়েন্টলি টু ফর্ম এ লিকুইড। তাহলে এইখান থেকে এই যে এত অব্দি ব্র্যাকেটটা ক্লোজ করবে। কিন্তু আবার তার সাথে কি বলেছি, যে যখন প্রেসার অ্যাপ্লাই করা হচ্ছে, কাইনেটিক এনার্জিটা, এই যে দেখো লেখা আছে হিট ইজ প্রডিউসড ডিউ টু কম্প্রেশন। কাইনেটিক এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট হয়, সেই জন্য লেখা আছে সো ইট ইজ নেসেসারি টু কুল দেম টু টেক অ্যাওয়ে দ্য হিট প্রডিউস ডিউরিং কম্প্রেশন। যখন কম্প্রেশনের সময় হিট তৈরি হচ্ছে ওটাকে বের করে দেওয়া উচিত। সো কুলিং করার জন্য, কুলিং করে হিটটাকে কমিয়ে দেওয়া হয়, এখান থেকে এত লিকুইফাইং হিট পর্যন্ত ব্র্যাকেট করে দেওয়া। পেয়েছো তো? ক্ষেত্র বুঝলা? কি বুঝলা? গ্যাসকে কিভাবে প্রেসার দিয়ে আমরা লিকুইড করব? না, ঠিক করে বলো, না বুঝতে পারলে, না বুঝতে পারলে হবে না তো। গ্যাসকে যখন এরকম ভাবে একটা সিলিন্ডারের মধ্যে রেখে পিস্টন দিয়ে যখন চাপ দিচ্ছি, গ্যাসের পার্টিকেলস গুলো কাছে কাছে চলে আসছে, কাছে কাছে চলে এসে নিজেদেরকে অ্যাট্রাক্ট করতে শুরু করে দিয়েছে। কিন্তু তখন আবার হিট এনার্জি তৈরি হচ্ছে। ওই হিট এনার্জিটাকে কমানোর জন্য কি করতে হবে, ওটাকে কুল করতে হবে। তা না বুঝে কি করে, তাহলে এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিচ্ছ নাকি? বলতে পারছো না কেন? তো দুটো জিনিস করতে হবে। তো স্যার কুলিংটা করবো কি করে? এই যে দেখো এখানে লেখা আছে কুলিং ইজ ইউজুয়ালি ডান বাই পোরিং ওয়াটার ওভার দ্য কয়েলস ক্যারিং দ্য কম্প্রেসড গ্যাস। মানে ওটার এই সিস্টেমটার উপরে আহ জল ঢালতে হবে। অ্যাকচুয়ালি হয় কি, যে এটা তো একটা ল্যাবরেটরি সেট আপ। যখন ফ্যাক্টরিতে এটা করা হয়, গ্যাসকে যখন কম্প্রেস করা হয়, অ্যাকচুয়ালি হয় কি, যে এটার চারিদিক দিয়ে মনে করো এরকম একটা পাইপ লাইন থাকে, এটাকে ঘিরে এরকম একটা পাইপ লাইন থাকে। এইরকম একটা পাইপ লাইন থাকে। কি করা হয়, যে এই দিক দিয়ে এই দিক দিয়ে ঠান্ডা জলকে ঢুকানো হবে, এই দিক দিয়ে কুল ওয়াটারকে ঢুকানো হবে। কুল ওয়াটারটা এখান থেকে হিট নিবে, হিট নিচ্ছে, হিট নিচ্ছে, হিট নিচ্ছে, হিট নিতে নিতে তাহলে জলটা কিরকম হয়ে যাবে, গরম হয়ে যাবে। এটা হট ওয়াটারটা অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে। কথাটা বুঝলা জিনিসটা? এরকম করে একটা মানে একটা সেট আপ, কুলিং সেট আপ থাকে ওর চারিদিক দিয়ে, যেটা গোটা সেট আপটাকে, সিস্টেমটাকে কুল করে দেয়। তো এটা হচ্ছে পোরিং ওয়াটার, জল ঢেলে ওটার মধ্যে ওটাকে ঠান্ডা করতে হয়। তো স্যার আমরা গ্যাসকে লিকুইড করব কেন? কি দরকার আমার গ্যাসকে লিকুইড করার? যেমন ধরো অ্যামোনিয়া গ্যাসকে লিকুইড করে ওটা দিয়ে ফার্টিলাইজার বানানো হয়, লিকুইফাইড অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং হাই প্রেসার এন্ড লোয়ারিং দ্য টেম্পারেচার। তারপরে আর কিছু করা যায়? হ্যাঁ, করা যায়। সলিড কার্বন ডাই অক্সাইড বানানো যায়, যেটাকে ড্রাই আইস বলে। এটাকেও হাই প্রেসারে বানানো যায়। সলিড কার্বন ডাই অক্সাইড দিয়ে আবার কি করা হয় স্যার? সলিড কার্বন ডাই অক্সাইড হচ্ছে দারুণ একটা ফ্রিজিং এজেন্ট। ওই যে ওই লোকটার ওই ছবিটা দেখো, ওটার যে ফ্রিজের মধ্যে যে আইস গুলো আছে, ওগুলো জল দিয়ে না, কার্বন ডাই অক্সাইড দিয়ে বানানো।
তো কার্বন ডাই অক্সাইড দিয়ে বানানো আইস খুব দারুণ ঠান্ডা হয়। কেন বলতো? এটা অত ইজিলি মানে গলে যায় না নর্মাল আইসের মতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি সলিড কার্বন ডাই অক্সাইডকে the conversion of solid carbon dioxide into carbon dioxide gas is a change of state from solid to gas। এরপর থেকে আর আমি কিন্তু বলে দিব না, আর কিন্তু এটা রিপিট হবে না, এটা কিন্তু আর রিপিট হবে না। কিসে? তাড়াতাড়ি বেরো, বাড়ি থেকে। আরো 15 মিনিট আগে বেরো। তো মনে করো কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা আমি বলি। ধরে নাও এখানে একটা সিলিন্ডার আছে। এই সিলিন্ডারের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পার্টিকেলস আছে, আর এখানে একটা পিস্টন আছে। এখানে একটা পিস্টন আছে, এবার পিস্টনটাকে নিচের দিকে ঠেললেই কি হয়ে যাবে? পিস্টনটাকে নিচের দিকে ঠেললে কার্বন ডাই অক্সাইডের পার্টিকেলস গুলো কাছে কাছে চলে আসবে। কাছে কাছে চলে আসলে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট হয়ে যাবে, তখন কার্বন ডাই অক্সাইডটা ডাইরেক্ট সলিড হয়ে যায়। মনে করো পিস্টনটা এখানে নিয়ে চলে এসেছি, কিন্তু আমাকে প্রেসারের সাথে সাথে ওটাকে কি করতে হবে বলো? কুলিংও করতে হবে। তো এটা গ্যাস থেকে ডাইরেক্ট সলিড হয়ে গেল, গ্যাস থেকে ডাইরেক্ট সলিড হয়ে গেল। গ্যাস থেকে ডাইরেক্ট সলিড হওয়া বা সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হওয়া কি কি বলে? হ্যাঁ, এটাকে সাবলিমেশন বলে, এটাকে ডিপোজিশন বলবো। বইতে ভুল লেখা আছে যে গ্যাস থেকে সলিড হওয়া ডিপোজিশন। এবার স্যার মনে করো তোমার কাছে এরকম ড্রাই আইস আছে কার্বন ডাই অক্সাইডের। এবার এখান থেকে এরকম মনে করো এগুলো মনে করো ড্রাই আইস তৈরি হয়ে গেল। তুমি ড্রাই আইস থেকে বের করলা। তো বের করা মানে কি? পিস্টন থেকে বের করে নেওয়া মানে কি? প্রেসার কমে গেল, তাই কি না? এবার তার মানে ওকে অ্যাটমসফিয়ারে রাখা হলো। অ্যাটমসফিয়ার মানে নর্মাল এয়ারে রাখা হলো। তাহলে এখন এটার উপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার ক্রিয়েট হবে। ইয়ারই ডবল এসি বলে। অ্যাটমসফিয়ারিক প্রেসার তার মানে কি প্রেসার অনেক কমে গেল, তখন কি হবে? এই সলিড কার্বন ডাই অক্সাইডটা এর পার্টিকেলস গুলো এখন আবার দূরে দূরে সরে যাবে। আবার দূরে দূরে সরে যাবে, তখন সলিড থেকে ওটা কি হয়ে যাবে বলতো? না না, লিকুইড না, এটা ডাইরেক্ট গ্যাস হয়ে যাবে। প্রেসার যখনই সরিয়ে দেওয়া হলো, যখনই লেস প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এখানে কম হয়, যখনই লেস প্রেসার যখন হয়ে গেল মানে প্রেসারটা যখন কমে গেল। আগে তো প্রেসার অ্যাপ্লাই করা হয়েছিল, হ্যাঁ কি না? আগে প্রেসার অ্যাপ্লাই করা হয়েছিল, সেই জন্য ওটা গ্যাস থেকে সলিড হলো। এখন এখান থেকে বের করে নেওয়া মানে কি প্রেসার আর দেওয়া হচ্ছে না, প্রেসার কমে গেল, তাহলে আবার ওটা সলিড থেকে গ্যাস হয়ে যায়। ওটাকে বলে সাবলিমেশন। ওটাকে বলা হচ্ছে সাবলিমেশন। তো এটাই ওই জায়গাটায় লেখা আছে যে the conversion of solid carbon dioxide to carbon dioxide gas is a change of state from solid to gas which is caused by decrease in pressure and higher atmospheric temperature। Decrease in pressure and higher atmospheric temperature। So এটা হচ্ছে solid carbon dioxide is extremely cold substance। It is used to deep freeze food and keep ice cream cold। সলিড কার্বন ডাই অক্সাইডের ইউজ এগুলো। এটা এই জায়গাটা রিপিট করতে হলে বলো, এই জায়গাটা রিপিট করব কিভাবে কি হচ্ছে? হ্যাঁ, ওটা বল, ঠিক আছে বলে দিচ্ছি। তাহলে কার্বন ডাই অক্সাইড ছিল হচ্ছে গ্যাস। এবার আমি ওটাকে প্রেসার দিলাম, প্লাস ওটাকে কুল করলাম, তাহলে গ্যাস থেকে ওটা ডাইরেক্ট হয়ে গেল সলিড। এবার এই সলিড ড্রাই আইসটাকে তুমি বাইরে বের করো। বাইরে বের করা আগে ওটার মধ্যে প্রেসার অ্যাপ্লাই হচ্ছিল, হ্যাঁ কি না? এবার বাইরে বের করে দেওয়া মানে কি প্রেসার বাড়লো না কমলো?
আগে প্রেসারটা বেশি ছিল, এখন প্রেসারটা কমে গেল। আগে তার পাশাপাশি এখানে আগে কুল করা হচ্ছিল, কিন্তু বাইরে কি ঠান্ডা থাকে? বাইরে কি ঠান্ডা থাকে বলো? বাইরে মানে অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচারটা ওটা কি খুবই কম? না। তাহলে টেম্পারেচারটা এখানে এখানে হিট লিখে দিলাম, হাই। মানে হিট, হিট মানে হাই টেম্পারেচার। অ্যাটমসফিয়ারিক হিট লিখে দিই, দাঁড়াও। হিট না লিখে, শুধু হিট না লিখে অ্যাটমসফিয়ারিক হিট। তাহলে যদি কন্ডিশন গুলোকে রিভার্স করা হয়, প্রেসার বাড়ানো হয়েছিল আর টেম্পারেচার কমানো হয়েছিল, তখন গ্যাস থেকে সলিড হলো। আর যদি এটা রিভার্স করা হয়, প্রেসারকে কমানো হলো আর হিটকে বাড়ানো হলো, তাহলে সলিড থেকে নিশ্চয়ই ওটা আবার কিসে ব্যাক করে চলে আসবে। ওটাই বলছি, সলিড থেকে গ্যাস হয়ে যাওয়াকে বলা হয় সাবলিমেশন, আর গ্যাস থেকে সলিড হওয়াকে বলা হয় ডিপোজিশন। এটাই তো বলছি, এটাই আগের দিন হয়েছিল, সাবলিমেশন আর ডিপোজিশন। এটা কার্বন ডাই অক্সাইডকে এটা করা যায়, CO2 কে এটা করা যায়। CO2, সলিড CO2 আর একটা নাম হচ্ছে ড্রাই আইস। এটা খুব ভালো একটা কুলিং এজেন্ট, ফ্রিজে, ডিপ ফ্রিজে ইউজ করা হয় আইসক্রিম টাইসক্রিম এগুলোকে ঠান্ডা করার জন্য। এবার বুঝতে পারলে তো এটা কি জিনিসটা? নাহলে আবার বলো, আমি আবার বলবো। সাবলিমেশনের কোনো ভিডিও নেই? সাবলিমেশন, হ্যাঁ আছে, সাবলিমেশনের ভিডিও আছে। কারণ অ্যানিমেটেড ভিডিও হবে না অরিজিনাল ভিডিও? অরিজিনাল পেলে তো ভালোই হয়। এই অ্যানিমেশনটা দেখো, দেখি এটাতে। How does pressure affect the changing state of matter? Define প্রেসার দিয়ে sublimation, dry ice, condensation, and solidification. Similar to temperature, pressure can also influence the state of matter. Increase in pressure and decrease in temperature can liquefy gases. For example, liquid nitrogen. Carbon dioxide gas can be converted into solid state under high pressure. এই দেখো And সলিড হয়ে increase যায়। in pressure to 1 আবার প্রেসার কমালো, again টেম্পারেচার becomes বাড়ালে ওটা আবার দেখো গ্যাস হয়ে যাচ্ছে। that is also known as dry ice. Some matter directly change their state from solid to gas or vice versa without changing into liquid, and this process is known as sublimation. The process of conversion of gas to liquid is known as condensation, and liquid to solid is solidification. কোথায় গেছিলাম, কোথায় গেছিলাম বলো? কেন?
আর আর সাবলিমেশন অফ ড্রাই আইস, দেখো এই যে এইটা, দেখো এইটা একটা অরিজিনাল ভিডিও যেখানে তোমার এটা হচ্ছে একটা ড্রাই আইস, লিকুইড না হয়ে ডাইরেক্ট গ্যাস হয়ে যাচ্ছে। হুম। এটা একটা মানে সলিড কার্বন ডাই অক্সাইড কিন্তু এটা, হ্যাঁ, লিকুইড না হয়ে দেখো গ্যাসের যে মলিকিউল গুলো ধোঁয়ার মতো বেরোয় যাচ্ছে। এই জন্য লিকুইডই হচ্ছে না, ডাইরেক্ট সলিড থেকে গ্যাস, মানে হচ্ছে তোমার সাবলিমেশন। ড্রাই আইস, সলিড কার্বন ডাই অক্সাইড দিয়ে অনেক এক্সপেরিমেন্ট আছে। এই এক্সপেরিমেন্টটা দেখিয়ে দেবো, এই যে এটা ড্রাই আইস, সলিড কার্বন ডাই অক্সাইড, দেখো ডাইরেক্ট সাবলিমেশন হচ্ছে। কত ডিগ্রি টেম্পারেচারে গুলো সাবলিমেশন হয় সেটাও দেওয়া হয়। মাত্র -78.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। কি করে এর মধ্যে একটা পয়েন্ট লাগিয়ে দেবো, since the copper has used thermal energy its temperature has become very low, তো পয়েন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। হ্যাঁ, খুবই ঠান্ডা, মানে হাত নাম হয়ে যাবে। হ্যাঁ, ফ্রস্ট বাইট, ফ্রস্ট বাইট। দেখো এত ঠান্ডা যে এর, এগুলো এই যে কাঁটার মতো কি বলো তো, এগুলো এগুলো কিন্তু এগুলো কার্বন ডাই অক্সাইড না, এগুলো ওয়াটার ভেপার। এই যে অ্যাটমসফিয়ারের ওয়াটার ভেপার যেটা ফ্রিজ হয়ে এর গায়ে লেগে যাচ্ছে, এত ঠান্ডা। তাই হোক, সলিড কার্বন ডাই অক্সাইডের আর একটা ইউজ আছে তোমার ইয়েতে, দেখেছো কখনো ওই যে তোমার স্টেজে নাচে ফাচে যখন প্রোগ্রাম হয় সাইড থেকে যে ধোঁয়া গুলা মানে ওগুলো, কার্বন ডাই অক্সাইড এটা হয়ে গেল। এবার চলে আসো হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশনে আমি কিছু ট্রিকি ট্রিকি প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করব, সেটার অ্যান্সার দিবা। মনে করো তোমার কাছে একটা বাউলের মধ্যে কিছু জল আছে, এই জলটাকে তুমি বাইরে রেখে দাও। সাপোজ তুমি 2-3 দিন 4 দিন 5 দিন রেখে দিলা, তাহলে এই ওয়াটারের অ্যামাউন্ট মানে লেভেলটা কি একই থাকবে নাকি কয়েকদিন পরে একটু কমে যাবে? তাহলে এতটা ওয়াটার কোথায় গেল? ওটা ইভাপোরেট হয়ে গেল, তাই কি না? আচ্ছা, ভালো কথা। ইভাপোরেট, ইভাপোরেট মানে কি লিকুইড ওয়াটার হয়ে গেল গ্যাসিয়াস ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার। তাহলে লিকুইড থেকে গ্যাস হওয়া এ তো স্যার বয়েলিং বলে, লিকুইড থেকে গ্যাস হওয়াকে তো বয়েলিং বলে। ইভাপোরেশন আবার কি বলো? ইভাপোরেশন হচ্ছে যে আচ্ছা স্যার, লিকুইড থেকে গ্যাস হওয়ার জন্য আমাকে হিট দিতে হয় না নিতে হয়? হিট দিতে হয়, ভালো কথা। হিট দিলে যেমন একটা ওভেনের উপরে জলকে ফুটালে জলটা লিকুইড থেকে গ্যাস হয়ে যায়, যেটাকে বয়েলিং বলে, তাই তো? ইভাপোরেশন হচ্ছে লিকুইড থেকে গ্যাস হওয়া, কিন্তু উইদাউট গিভিং এনি হিট। তোমাকে এক্সট্রা করে কোনো হিট দিতে হচ্ছে না, যে গ্যাসের মধ্যে যে ফুটাতে হবে সেটা না, কিন্তু এমনি রেখে দিলা আর এমনি ওটা ওয়াটার গুলো ইভাপোরেট হতে শুরু করবে। 1 নাম্বার।
যে ইভাপোরেশন হচ্ছে চেঞ্জিং অফ লিকুইড ইনটু গ্যাস উইদাউট গিভিং এনি এক্সট্রা হিট। তাহলে স্যার এটা গ্যাসটা হচ্ছে কিভাবে? অ্যাটমসফিয়ার থেকে ও হচ্ছে হিটটা নিচ্ছে, অ্যাটমসফিয়ার থেকে হিটটা নিচ্ছে। এতটুকুনি ক্লিয়ার তো? এবার ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও লিকুইড হচ্ছে ওয়াটার। এবার ওয়াটার কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাস হয়? 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাস হয়। কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কি 100 ডিগ্রি সেলসিয়াস? তাহলে বিলো বয়লিং পয়েন্টে কিভাবে ওটা ইভাপোরেট হয়ে গেল? তো 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিচ্ছি না তো, অ্যাটমসফিয়ারে তো অত টেম্পারেচার থাকে না। এখান থেকে অ্যাটমসফিয়ার থেকে নেয় হচ্ছে ল্যাটেন্ট হিট। কি নেয়? ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট এর আগের দিন পড়িয়েছি, যেটা শুধুমাত্র স্টেট কে চেঞ্জ করবে কিন্তু উইদাউট চেঞ্জিং দা টেম্পারেচার। মানে অ্যাটমসফিয়ার থেকে ল্যাটেন্ট হিট নিয়ে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হয়ে লিকুইড থেকে গ্যাস হয়ে ইভাপোরেট জাস্ট হয়ে গেল, কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ হলো না। কথাটা বুঝলা? এটা হচ্ছে ইভাপোরেশন। যে তোমাকে আচ্ছা, বয়েলিং আর ইভাপোরেশনের মধ্যে তাহলে ডিফারেন্স কি? তোমাকে বয়েলিং করতে হলে তোমাকে এক্সট্রা করে হিট দিতে হচ্ছে, টেম্পারেচারটাকে তোমাকে কত অবধি উঠাতে হবে? মানে বয়েলিং পয়েন্ট পর্যন্ত উঠাতে হবে। ওটা তো ওয়াটার জন্য 100 ডিগ্রি, অন্য কোনো লিকুইড হলে তো আর 100 হবে না। মোট কথা লিকুইডের টেম্পারেচারটা তোমাকে বয়েলিং পয়েন্ট অবধি উঠাতে হবে হিট দিয়ে। তারপরে হচ্ছে বয়েলিং যে হবে, বয়েলিংটা নিচ থেকে, উপর থেকে, মাঝখান থেকে, সব জায়গা থেকে বয়েলিং হবে। যখন জল ফোটে শুধু ওপর থেকে জল ফোটে নাকি নিচ থেকেও ফোটে, মানে মাঝখান থেকেও ফোটে, সব জায়গা থেকে বয়েলিং হয়। কিন্তু ইভাপোরেশন শুধু আপার সারফেস থেকেই হয়। ইভাপোরেশন শুধু আপার সারফেস থেকে হয়। মানে আহ ধরে নাও এটা হচ্ছে একটা বাউলের মধ্যে রাখা জল। এগুলো মনে করো জলের পার্টিকেলস গুলো, এগুলো মনে করো ওয়াটারের পার্টিকেলস, এগুলো ওয়াটারের পার্টিকেলস। আমি বেশি না, 2-3টা লেয়ার রাখাই তাহলেই হবে। এগুলো মনে করো ওয়াটারের পার্টিকেলস। তো এবার যখন কি হবে যে এটাকে যখন ওপেন অ্যাটমসফিয়ারে যখন রাখা হচ্ছে, অ্যাটমসফিয়ার থেকে ল্যাটেন্ট হিট নিচ্ছে, ল্যাটেন্ট হিট নিচ্ছে ল্যাটেন্ট হিট নেওয়ার জন্য এই পার্টিকেলস গুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল ওটা ব্রেক হচ্ছে। ব্রেক হয়ে এখান থেকে একটা একটা করে মলিকিউল, একটা একটা করে মলিকিউল এখান থেকে চলে যাচ্ছে হচ্ছে তোমার মানে ভেপার হয়ে যাচ্ছে। একটা একটা করে মলিকিউল ভেপার হয়ে যাচ্ছে। মনে করো আপার লেয়ার থেকে মলিকিউল গুলো লিকুইড থেকে গ্যাস হয়ে উপরে উঠে গেল, বুঝলা? এখান থেকে একটা একটা করে মলিকিউল বের হয়ে গেল, গ্যাস হয়ে গেল, ভেপার হয়ে গেল, একটা একটা করে বের হয়ে যাচ্ছে, বুঝলা কথাটা? এবার নিচের লেয়ারটা আবার এক্সপোজ হয়ে গেল, এ আবার ল্যাটেন্ট হিট নিবে, নিয়ে আবার মলিকিউল গুলো ইভাপোরেট হবে, বুঝলা কথাটা? ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভেঙে যাবে। ল্যাটেন্ট হিট কি করে? ইট প্রোভাইডস সাফিসিয়েন্ট এনার্জি, হিট এনার্জি টু ব্রেক দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন and the molecules separates from each other and gets evaporated, or মানে ওটা হচ্ছে লিকুইড থেকে গ্যাস হয়ে গেল। এরকম করে এই লেয়ার থেকে যখন মলিকিউল গুলো ইভাপোরেট হয়ে গেল, তার নিচের যে লেয়ারটা আছে, নিচের সরি তার নিচের যে লেয়ারটা আছে, এটা এখান থেকে ইয়ে হয়ে যাওয়ার পরে এই যে এই মলিকিউল গুলো যখন গ্যাস হয়ে গেল, তার তার নিচের যে মলিকিউল গুলো আছে এবার এরা ইভাপোরেট হতে শুরু করবে। কথাটা বুঝলে কি না? তাহলে ইভাপোরেশন সবসময় আপার লেয়ার থেকে হয়, লেয়ার বাই লেয়ার এরকম করে হয়। কিন্তু বয়েলিং হয় গোটাটা থেকে, গোটা মানে ওয়াটারটারই বয়েলিং হয়। তো এগুলো হচ্ছে ইভাপোরেশন আর বয়েলিং এর হচ্ছে ডিফারেন্স। তো হোয়াট ইজ ইভাপোরেশন? দেখো এখানে দ্য প্রসেস অফ লিকুইড চেঞ্জিং ইনটু ভেপার ইভেন বিলো ইটস বয়েলিং পয়েন্ট, মানে বয়েলিং পয়েন্ট অব্দি পৌঁছাতে হবে না, তবুও লিকুইড থেকে ভেপার মানে গ্যাস হয়ে যাবে, ইজ কল্ড ইভাপোরেশন। পুকুরের জল শুকিয়ে যাওয়া,
ইভাপোরেশন। রাস্তায় জল ফেলে দিলে সেটাও শুকিয়ে যাওয়া, ইভাপোরেশন। তো আমাকে কি কোথাও 100°C টেম্পারেচার কোথাও থাকে কি? অ্যাটমসফিয়ার থেকে কোন হিটটা পায়? ল্যাটেন্ট হিট পেয়ে মলিকিউল গুলোর ফোর্স অফ অ্যাট্রাকশন ব্রেক হয়ে লিকুইড থেকে গ্যাস হয়ে ইভাপোরেট হয়ে যাচ্ছে আপার লেয়ার থেকে, আবার তার নিচের লেয়ার থেকে আবার হচ্ছে ওটা ইভাপোরেট হয়ে গেলো, তার নিচের লেয়ার থেকে আবার হচ্ছে এরকম। তো বয়েলিংটা বেশি ফাস্ট না ইভাপোরেশনটা ফাস্ট? বয়েলিংটা ফাস্ট, কারণ বয়েলিংটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ইভাপোরেশন ধীরে 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 হয় জন্য ওটাতে টাইম লাগে, তাই না? উপরের জল শুকাতে অনেক টাইম লাগবে, বা একটা বাটিতে রাখা জল ওটা শুকাতে অনেক টাইম লাগবে, কিন্তু বাটিটাকে গরম করলে বয়েলিং করলে সাথে সাথে ওটা ইভাপোরেট হয়ে যাবে। সো ইভাপোরেশন ক্যান টেক প্লেস এট এনি টেম্পারেচার, ওর শুধু লাগে ল্যাটেন্ট হিট টুকুনি মাত্র। শীতকালেও যদি রাখো এক বাটি জল, হয়তো ওটা 4-5 দিনে হয়তো ইভাপোরেট হবে না, কিন্তু 15 দিন 20 দিনে তো হবে, বা 1 মাসে তো হবে, নাকি না? একটু তো লেভেলটা একটু হলেও তো কমবে। কেন? কারণ অ্যাটমসফিয়ারে অত হিট নাই, কিন্তু ওই সামান্য ল্যাটেন্ট হিট অল্প অল্প করে নিয়েও ইভাপোরেট হবে। সো হোয়াট এভার বি দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ইভাপোরেশন টেক প্লেস, দ্য ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন মাস্ট বি সাপ্লাইড whenever a liquid changes into vapor or gas. ল্যাটেন্ট হিট টুকুনি থাকলেই হবে। তো ওয়েট ক্লথস, ভেজা জামা কাপড় শুকিয়ে যায়, এই ল্যাটেন্ট হিট ইভাপোরেশনের জন্য শুকায়। ধরি বয়লিং টেম্পারেচার, রেইন ওয়াটার, পাডলস অলসো ড্রাই আপ, মানে জমে থাকা বৃষ্টির জল ইভাপোরেশনের জন্য শুকিয়ে যায়। তারপরে সমুদ্রের জলগুলোকে, এই যে এই ছবিটা দেখবা, 53 নম্বর ছবিটা, সমুদ্রের জলগুলোকে এরকম ছোট ছোট শ্যালো পন্ডের মতো তৈরি করে ওখানে ইভাপোরেট করা হয়। ইভাপোরেট হয়ে গেলে জলটা ইভাপোরেট হয়ে গেলে লবণগুলো থাকে, লবণগুলোকে কালেক্ট করে নিচ্ছে। তো কমন সল্ট ইজ অলসো রিকভার্ড ফ্রম সি ওয়াটার বাই দ্য প্রসেস অফ ইভাপোরেশন। তাহলে ইভাপোরেশনের প্রসেস এখান থেকে এই যে এতটা ইভাপোরেশনের প্রসেস, যে কিছুই না, যে liquid always have more kinetic energy than others. So when a liquid is well below its boiling point, some of its particles have enough energy to break the force of attraction between the particles and escape from the surface. এখানে সারফেস কথাটা খুব ইম্পর্টেন্ট, যে লিকুইডের মনে করো ওপরের দিকে যে পার্টিকেল গুলো আছে ওগুলোর মধ্যে তো একটু হলেও কাইনেটিক এনার্জি আছে, হ্যাঁ কি না? এই কাইনেটিক এনার্জির একটু ল্যাটেন্ট হিট পেলেই কাইনেটিক এনার্জিটা একটু বেড়ে গেল, ফোর্স অফ অ্যাট্রাকশনটা ব্রেক হয়ে এখান থেকে মলিকিউলটা অ্যাপার্ট হয়ে ওটা ইভাপোরেট হয়ে যাবে, এসকেপ ফ্রম দ্য সারফেস অফ দ্য লিকুইড ইন দ্য ফর্ম অফ ভেপার। এখান থেকে এত অবধি। Thus the fast moving particles of a liquid constantly escaping from the liquid to form vapor or gas. তো ইভাপোরেশন কত তাড়াতাড়ি হবে, কত ধীরে ধীরে হবে, দেখো তো একটু ইভাপোরেশন আর বয়েলিং এর ডিফারেন্স আছে নাকি, কুইজটা উল্টাও নাই। কপিতে লিখে রাখো ইভাপোরেশন আর বয়েলিং এর ডিফারেন্স। ইভাপোরেশন আর বয়েলিং এর ডিফারেন্সটা একটু লিখে রাখো। এক নম্বর লেখা হচ্ছে boiling is a fast process of conversion of liquid to gas. Number 2 লেখো evaporation is a slow process
flow process. ঠিক আছে, তারপরে বয়েলিং লেখা হচ্ছে ইট occurs when the temperature reaches 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 at boiling point, boiling point, আর এখানে লেখো ইট, হ্যালো, হ্যাঁ ওদিক চলে এসছে, হ্যাঁ হ্যাঁ। বললো বললো, হ্যাঁ ঠিক 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 ঠিক। এটা লেখা হচ্ছে ইট অকার্স অ্যাট এনি টেম্পারেচার, ইট অকার্স অ্যাট, কেউ শর্টে লিখো না, আমি শর্টে লিখছি না। ইট অকার্স অ্যাট এনি টেম্পারেচার, মানে টিএমপি লিখলাম তো, ওটা টেম্পারেচার গোটাটা লিখো কিন্তু। আচ্ছা, তারপরে লেখো আহ বয়লিং, বয়লিং লেখো ইট টেক্স প্লেস, it takes place through the entire liquid, THROUGH, through the entire liquid। আর এটাতে লেখা হচ্ছে it occurs from the surface of liquid। তিনটা হলো না, তিনটা হলো। হুম, তারপরে এখানে লাস্ট পয়েন্ট লেখো বয়েলিং এ, যে হিট এনার্জি has to be supplied to reach boiling point, to reach boiling point। আর এইখানে লেখা হচ্ছে only latent heat has to be supplied। only latent heat has to be supplied। চারটা পয়েন্ট দিলেই হবে।
বুঝছে? একটা জিনিস তোমরা মেনটেন করো না, আমি ছোটবেলার থেকে তোমাদের এই অভ্যাসটা দেখছি যে আমার এই পয়েন্ট, এই পয়েন্টটাতে 2 নম্বর পয়েন্টটাতে দুটো লাইন লেগেছে আর এইখানে একটা লাইন লেগেছে, স্টিল আমি এখানে 2 লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে তারপরে 3 নম্বর পয়েন্টটা এমন ভাবে লিখেছি যাতে এই 3 নম্বর পয়েন্টের সোজাসুজি থাকে। কিন্তু তোমরা এগুলো মেনটেন করছো না। কি দরকার ছিল? তো বুঝলাম না, আশাদীপার দরকার কি ছিল? এইগুলা অভ্যাস এদের মধ্যে ছড়াবে এখন, আসবাই না। পরে দেখে নিবা। এরকম মানে কি? আচ্ছা, তারপরে চলে আসলো হচ্ছে বয়েলিং আর ইভাপোরেশনের ডিফারেন্স হয়ে গেল তো। আচ্ছা, নেক্সট ভাই প্লিজ লিখেছো তো? যাওয়ার সময় চেক করাবো। নেক্সট চলে আসলো হচ্ছে কি কি ফ্যাক্টর ইভাপোরেশন কত তাড়াতাড়ি হবে বা কত ধীরে ধীরে হবে, কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। আর এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। টেম্পারেচার, সারফেস এরিয়া, হিউমিডিটি, উইন্ড স্পিড, 4টা জিনিসের উপরে ডিপেন্ড করে যে ইভাপোরেশন কত ফাস্ট হবে কত স্লো হবে। টেম্পারেচার, আমাকে তোমরা বলো এইদিকে, আমার কথাটা অ্যান্সার দিবা। যদি যেদিন খুব গরম থাকে সেই দিন তাড়াতাড়ি ইভাপোরেশন হয়, মানে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, না যেদিন ঠান্ডা থাকে? যেদিন গরম থাকে। তাহলে টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ ইভাপোরেশন। রেট অফ ইভাপোরেশন কথাটা বুঝলা? মানে টেম্পারেচার বাড়লে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে কি এটা বাড়লে ওটাও বাড়বে, এটা কমলে ওটাও কমবে। টেম্পারেচার বাড়লে ইভাপোরেশনও তাড়াতাড়ি হবে, টেম্পারেচার কমলে ইভাপোরেশন ধীরে ধীরে হবে। সিম্পল, এটাতে বেশি এক্সপ্লেনেশনে যাব না। শুনলা তো? দ্য রেট অফ ইভাপোরেশন ইনক্রিজেস অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার অফ লিকুইড, বাদ বাকি যা আছে এমনি এক্সপ্লেনেশন। এগুলা দিয়ে প্রচুর কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ কোয়েশ্চেন দেয়। মানে টেম্পারেচার বাড়িয়ে এক্সাম্পল তাড়াতাড়ি, গরমের দিনে তাড়াতাড়ি পুকুর শুকিয়ে যায়, জামা কাপড় শুকিয়ে যায়, ঠান্ডার দিনে কম তাড়াতাড়ি, এগুলো এরকম প্র্যাকটিক্যাল লাইফ কিছু কোয়েশ্চেন এখানে এগুলো কিন্তু দেয়। তারপরে হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া, তোমার কাছে 1 বালতি জল আছে, কোন দিয়ে শুনবা, এগুলো প্র্যাকটিক্যাল, তোমরা নিজেরাও এগুলো অবজার্ভ করো। তোমার কাছে 1 বালতি জল আছে, ওই জলটাকে এমনি রেখে দিলা, অথবা ওই জলটাকে তুমি নিচে ঢেলে দিলা, এরকম করে ঢেলে দিলা, কোনটাতে ওয়াটারটা তাড়াতাড়ি ইভাপোরেট হবে? বালতির মধ্যে থেকে না, যেটা যেটা ফেলে দিলাম ওটা থেকে। কেন? কারণটা হচ্ছে যে এইখানে ইভাপোরেশন একটা সারফেস ফেনোমেনন, ইভাপোরেশন শুধু সারফেস থেকে হয়। তার মানে এইখানে এই সারফেসের শুধুমাত্র এইটুকুনি ওয়াটারটাই অ্যাটমসফিয়ারিক ল্যাটেন্ট হিটের কন্ট্যাক্টে আসছে, হ্যাঁ কি না? কিন্তু এখানে অনেকটা এরিয়া অ্যাটমসফিয়ারিক ল্যাটেন্ট হিটের কন্ট্যাক্টে আসছে। কথাটা বুঝতে পারলে কি না? তো সারফেস এরিয়াটা যত বাড়বে তত অ্যাটমসফিয়ারিক ল্যাটেন্ট হিটের কন্ট্যাক্টে আসবে, তত তাড়াতাড়ি ইভাপোরেট হবে। সেই জন্য কোথাও জল পড়লে আমরা এরকম করে মুছে দিই। মুছে দিই এই কারণে যে মানে কাপড়টা একটু জল টেনে নেয়, বাট স্টিল মুছে দেওয়ার জন্য কি হলো, অনেকটা জলের সারফেস এরিয়াটা অনেকটা বাড়িয়ে দিলাম। তো ওটা অ্যাটমসফিয়ারিক রুম টেম্পারেচারে যে ল্যাটেন্ট হিট আছে ওটার কন্ট্যাক্টে আসবে, কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। কিন্তু না মুছে দিলে, জলটাকে ওরকমই যদি রাখা হয়, এবার ওটা শুকাতে অনেক টাইম লাগে। তো কারণ ওনার এরিয়াটা একটু কম ছিল। তাহলে এগুলো কিন্তু রিয়েল লাইফ, এগুলো এক্সপিরিয়েন্স, সবাই এগুলো আমরা জানি। তাহলে এখানে সারফেস এরিয়া ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ ইভাপোরেশন। শর্টে লিখছি কিন্তু, মানে সারফেস এরিয়া বাড়লে রেট অফ ইভাপোরেশন বাড়বে, সারফেস এরিয়া কমলে রেট অফ ইভাপোরেশন কমবে। দ্য রেট অফ ইভাপোরেশন ইনক্রিজেস ইন ইনক্রিজ। তো এগুলো এই যে যেমন ধরো কাপড় জামা শুকানো হচ্ছে, এবার কাপড় জামাকে আমরা
এরকম মানে জামা কাপড়গুলোকে চিপে আমরা যদি ওই চেপা অবস্থাতে এমনি ঝুলিয়ে দিই, আর নাকি আমরা মেলে এরকম সুন্দর করে এরকম মেলে ঝুলিয়ে দিই, এরকম ভাবে মেলে ঝুলিয়ে দিই কারণ সার্ফেস এরিয়াটা বাড়াতে হবে, তখন ইভাপোরেশন তাড়াতাড়ি হবে। কিন্তু ওরকম চিপে ওরকম করে করেই রেখে দিলে কিন্তু শুকাবে না অত তাড়াতাড়ি, অনেক দিন টাইম লাগবে। এবার চলে আসা হচ্ছে হিউমিডিটি অফ এয়ার। হিউমিডিটি অফ এয়ার জিনিসটা বোঝো। ধরে নাও দুই রকমের ওয়েদারের কথা বলছি, একটা হচ্ছে হিউমিড। হিউমিড যেদিন আমরা খুব ঘামি, যেই রকম যেদিন গরম পড়লো আর খুব ঘামছি কিন্তু ঘামটা শুকাচ্ছে না, এরকম মানে ওয়েদারকে হিউমিড ওয়েদার বলে। আর একটা বললাম ড্রাই ওয়েদার। ড্রাই ওয়েদার এখানে টেম্পারেচার অনেক। এবার হিউমিড কন্ডিশন মানে কি, মনে করো এটা এমন একটা জায়গা, এই জায়গাটাতে অলরেডি আগের থেকেই ওয়াটার ভেপার অলরেডি অ্যাটমসফিয়ারে আছে। কথাটা বুঝলা? আগের থেকেই প্রচুর ওয়াটার ভেপারের অ্যাটমসফিয়ারের মধ্যে আছে। আর ড্রাই ওয়েদার মানে কি, যে এই অ্যাটমসফিয়ারে অত বেশি ওয়াটারের মলিকিউল নেই, মানে ময়েশ্চার অত নেই, হিউমিডিটি অত নেই। আর হিউমিড মানে কি, প্রচুর হিউমিডিটি। এবার সেই জন্য কি হয়, যে যেদিন মনে করো প্রচুর প্রচন্ড হিউমিড ওয়েদার থাকে, তো ওই দিন যখন আমরা পার্সপিরেশন মানে যখন ঘামি, ঘামটা শুকাতে চায় না। কেন শুকাতে চায় না? কারণ অলরেডি এই অ্যাটমসফিয়ারে এয়ারের মধ্যে আর জায়গা নেই, ইট ইজ অলরেডি স্যাচুরেটেড উইথ মলিকিউলস অফ ওয়াটার, মানে সেই জন্য এই ঘামটা শুকিয়ে যে ইভাপোরেট হবে, সেই ইভাপোরেট হয়ে জলটা রাখার জায়গা নেই। কিন্তু যেই দিন মনে করো খুব ড্রাই ওয়েদার, মানে তোমার অত বেশি ময়েশ্চার নেই অ্যাটমসফিয়ারে, সেই দিন যদি আমরা পার্সপিরেশন করি, তাহলে এই পার্সপিরেশনটা ইভাপোরেট হয়ে ওয়াটারের মলিকিউলকে রাখার জায়গা আসে। কথাটা বুঝলা? সেই জন্য যেই দিন হিউমিডিটি খুব হয়, ইভাপোরেশনের রেট তাহলে বাড়লো না কমলো? ইভাপোরেশন না, বুঝলাম না, অনেকে বললো বাড়লো। ইভাপোরেশন, ইভাপোরেশন লেস, এখানে কি ঘামটা শুকাচ্ছে? তাহলে ইভাপোরেশন লেস। আর যেদিন ড্রাই ওয়েদার, সেই দিন ইভাপোরেশন হাই। কথাটা বুঝলা? এইটা হচ্ছে কিন্তু তাহলে এটা হিউমিডিটির সাথে রেট অফ ইভাপোরেশনের কিরকম রিলেশনশিপ হলো? হিউমিডিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য রেট অফ ইভাপোরেশন। ইনভার্সলি কে কিভাবে লিখি আমরা? 1/, রেট অফ ইভাপোরেশন। তার মানে কি, হিউমিডিটি বাড়লে রেট অফ ইভাপোরেশন কমবে, আর হিউমিডিটি কমলে রেট অফ ইভাপোরেশন বাড়বে। এটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল। ডাইরেক্টলি মানে এটা বাড়লে ওটাও বাড়বে, এটা কমলে ওটাও কমবে। আর ইনভার্সলি মানে বাড়লে ওটা কমবে, এটা কমলে ওটা বাড়বে। তো when the humidity of air is low, then the rate of evaporation is high and water evaporates more readily, খুব তাড়াতাড়ি evaporate হয়ে যায়। আর when the humidity of air is high, then the rate of evaporation is low and water evaporates very slowly. সেই জন্য দেখবা যেই দিন বেশ বেশ সুন্দর সানি ওয়েদার, বেশ রোদ রোদ উঠেছে খুব ভালো, সেই দিন জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। কিন্তু বর্ষার টাইমে জামা কাপড় শুকাতে চায় না, কারণ বর্ষার সময় অলরেডি ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ারে অলরেডি অনেক আছে, আর জায়গা নেই, সেই জন্য ইভাপোরেশনও অত হয় না। আচ্ছা, তারপরে চলে আসো উইন্ড স্পিড। উইন্ড স্পিড কথাটা মন দিয়ে শুনবা। ধরে নাও দুটো ঘর আছে, দুটো ঘরকেই জল দিয়ে মোছা হয়েছে। একটা ঘরে ফ্যান চালানো হয়েছে আর একটা ঘরে ফ্যান চালানো হয়নি। কোন মোছা ঘরটা তাড়াতাড়ি শুরু হবে? ফ্যান চালানো হয়েছে। এগুলো প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ কি না? তো উইন্ড স্পিডটা দেওয়াতে, মানে উইন্ডের যখন স্পিড বেড়ে গেল, ল্যাটেন্ট হিটটা ছড়ায়, ল্যাটেন্ট হিটের কন্ট্যাক্টে বেশি চলে আসে ওয়াটারের মলিকিউল গুলো, আর তখন তাড়াতাড়ি ইভাপোরেশন হয়ে যায়। আর উইন্ড স্পিড যদি না থাকে, হিটটা অত ছড়ায় না, ইভাপোরেশনও অত ভালো করে হয় না।
তাহলে দ্য রেট অফ ইভাপোরেশন, তাহলে উইন্ড স্পিডের সাথে ইভাপোরেশনের রেটও ডাইরেক্টলি প্রপোর্শনাল। রেট অফ ইভাপোরেশন, যে উইন্ড স্পিড বাড়লে রেট অফ ইভাপোরেশন বাড়বে, আর উইন্ড স্পিড কমলে রেট অফ ইভাপোরেশন কমবে। এই কারণে ইনক্রিজ ইনক্রিজ, তার মানে ডিক্রিজ ডিক্রিজ, একই ব্যাপার। তো যেই দিন দেখবা বেশ রোদও উঠেছে, খুব ভালো হাওয়া হচ্ছে, সেদিন জামা কাপড় তাড়াতাড়ি শুকায়। আর যেই দিন মানে রোদ উঠেছে কিন্তু একটু ড্যাম্প ওয়েদার, অত হাওয়া হচ্ছে না, ওই দিন জামা কাপড় একটু ধীরে ধীরে শুকায়। তো এগুলো চারটা ফ্যাক্টর ছিল, যেটা ইভাপোরেশনের রেটটা বাড়বে না তাড়াতাড়ি হবে না কম হবে, এই চারটা ফ্যাক্টর। এখনো বলো কে কোনটা বুঝতে পারলো না, বা কোনটা আবার একটু বুঝাতে হবে এই চারটার মধ্যে। এগুলোর থেকে এমন কোয়েশ্চেন দিবে, সেই কোয়েশ্চেনটা বইয়ের রিলেটেড নাও হতে পারে। হিউমিডিটিটা, হিউমিডিটি, হিউমিডিটি মানে কি? হিউমিডিটি মানে হচ্ছে প্রেজেন্স অফ ওয়াটার ভেপার ইন অ্যাটমসফিয়ার। মানে তোমার আশেপাশের যে হাওয়াটা আছে, এয়ারটা আছে, ওর মধ্যে কত ওয়াটার ভেপার আছে, ময়েশ্চার বলে ওটাকে। তো যদি বেশি ময়েশ্চার থাকে তাহলে ইভাপোরেশন হবে না, কারণ অলরেডি জায়গাটা ওয়াটার, মানে তোমার আশেপাশের এয়ারটা ওয়াটারের মলিকিউল দিয়ে ভর্তি হয়ে আছে, ওর ওর মধ্যে আর জায়গা নেই। তাহলে ইভাপোরেশনও অত হবে না। ধরে নাও ঘরটার মুছলা, ইভাপোরেট হচ্ছে না, বা তোমার ঘাম হচ্ছে, ঘামটা ইভাপোরেট হচ্ছে না। কেন? কারণ ইভাপোরেট হয়ে রাখার জায়গা নেই আশেপাশের এয়ারে, খুব হিউমিড এয়ার। আর যেই দিন মনে করো ড্রাই এয়ার, ড্রাই ওয়েদার মানে কি, যে এয়ারের মধ্যে অত ওয়াটার ভেপার নেই, তাহলে সেই দিন তোমার গা থেকেও তাড়াতাড়ি সোয়েট ইভাপোরেট হয়ে যাবে, ঘর মুছলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ জায়গা আছে। বুঝতে পারলে কথাটা? তোমার হিউমিডিটির যেদিন বেশি থাকবে, তাহলে স্যার অন্যান্য ফ্যাক্টর গুলো কি, যেমন টেম্পারেচার, তারপরে উইন্ড স্পিড, তারপরে আরেকটা যেন কি ছিল, সারফেস এরিয়া, এগুলোর ব্যাপারটা তাহলে। তো হিউমিডিটি যদি হাই থাকে, তো যতই টেম্পারেচার বেশি দাও, উইন্ড স্পিড যতই ফ্যান চালিয়ে দাও, সারফেস এরিয়া যতই বাড়িয়ে দাও, তোমার জলটা তো রাখারই জায়গা নাই, এক্সট্রা মলিকুল, ওয়াটারের মলিকুল রাখারই তো জায়গা নেই। বুঝতে পারলা কি না? তো এটা হচ্ছে হিউমিডিটি বাড়লে রেট অফ ইভাপোরেশন উল্টা কমবে। খালি এই একটাই উল্টা, বাকি সবগুলো দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু। এবার চলে আসো কুলিং কস্ট বাই ইভাপোরেশন। হাত ধোয়ার পরে আহ হাত ধোয়ার পরে বেশ এরকম ফ্যানের তলায় আসলে হাতটা বেশ ঠান্ডা লাগে, তাই কি না? বা কোথাও খেলে টেলে আসলাম, খেলে আসার পরে পুরো প্রচন্ড ঘেমে আছি, ফ্যানের তলায় বসলে বেশ ঠান্ডা লাগে। তো কেন ঠান্ডা লাগে? ধরে নাও এইটা, সাপোজ এটা আমাদের হ্যান্ড। এবার এগুলো মনে করো সোয়েট, এগুলো মনে করো সোয়েট। তো ইভাপোরেশন যে হবে, ইভাপোরেশনের জন্য মিনিমাম কোন হিটটা লাগে? ল্যাটেন্ট হিট লাগে। এবার ল্যাটেন্ট হিটটা অ্যাটমসফিয়ার থেকে দিবে, কিন্তু একটু ল্যাটেন্ট হিট তোমার বডির থেকেও একটু ল্যাটেন্ট হিট নিবে, নিয়ে ওটা লিকুইড থেকে গ্যাস হয়ে ইভাপোরেট হবে। তো যেহেতু তোমার বডির থেকে হিট নিয়ে ইভাপোরেশনটা হচ্ছে, সেই জন্য তোমার বডির টেম্পারেচারটা একটু কমে যায়, মানে একটু ঠান্ডা ফিল হয়। কি বুঝতে পারলা এটা? বুঝতে পারলা? কেন কোনো নাই? ওরকম করে হবে না, বুঝলা, ভালো স্টুডেন্ট ফোনে। যখন আমার হাতের মধ্যে জল লেগে আছে বা ঘাম লেগে আছে, সোয়েট, এবার এই ঘামটা যখন ইভাপোরেট হচ্ছে, মানে যখন লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে, ওর ল্যাটেন্ট হিট লাগবে। এবার কিছুটা ল্যাটেন্ট হিট অ্যাটমসফিয়ার থেকে নিল, কিন্তু কিছুটা ল্যাটেন্ট হিট তোমার বডির থেকে, বডির কিছু হিটকে ল্যাটেন্ট হিট হিসেবে নিয়ে নেয়। তাহলে বডির হিট নিচ্ছে, তাহলে বডির টেম্পারেচার কমে যাবে, তোমার ঠান্ডা লাগবে। এটাই তো সিম্পল ব্যাপার। তো সেই জন্য এখানে দেখো লেখা আছে যে the cooling caused by evaporation is based on the fact when a liquid evaporates, it draws or takes the latent heat of vaporization from anything which it touches. যেমন এখানে জলটা আমাদের বডিকে টাচ করে আছে, তো বডির থেকে ল্যাটেন্ট হিট নিয়ে। তো হাতের মধ্যে এই জন্য একটু স্পিরিট, বা মনে করো ওই যে হ্যান্ড স্যানিটাইজার, ওগুলো দিলে আমাদের হাতটা ঠান্ডা ফিল হয়। কেন? কারণ অ্যালকোহলটা যখন ইভাপোরেট হচ্ছে, হাতের থেকে ল্যাটেন্ট হিট নিয়ে
ও লিকুইড থেকে গ্যাস হয়ে ইভাপোরেট হচ্ছে। তো হাতের থেকে যেহেতু নিয়ে নিচ্ছে সেই জন্য আমাদের একটু ঠান্ডা ফিল হয়। এটা এত অব্দি ব্র্যাকেট করে দাও। এই যে দেখো এখানে লেখা আছে যে দ্য স্পিরিট টেক্স দিস হিট মানে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন ফ্রম আওয়ার হ্যান্ড, আমাদের হাতের থেকে ল্যাটেন্ট হিট নিয়ে নিচ্ছে। দ্য হ্যান্ড লুজেস হিট অ্যান্ড গেটস কুলড, এই জন্য ঠান্ডা লাগে। মেন লাইন গুলা এত বড় তো লেখা যাবে না, জাস্ট ছোট করে লিখতে হবে এক্সামে আসলে। তারপরে আর একটা কোয়েশ্চেন যে মাটির কলসি, আর্থেন পট, গরমের দিনে মাটির কলসিতে জল রাখলে জলটা বেশ ভালো ঠান্ডা থাকে। এমনি বোতলের জল গরম হয়ে যায় বা জগে রাখা জল গরম হয়ে যায়, কিন্তু মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে। এবার তার কারণ কি? এই যে মনে করো এটা এগুলো মাটির কলসি। এবার অ্যাকচুয়ালি হয় কি যে মাটির কলসিতে খুবই টাইনি টাইনি মাইক্রোস্কোপিক পোরস থাকে, যেটা আমরা এমনি নর্মাল আইতে চোখে দেখতে পাই না, কিন্তু থাকে। তো ভেতরে যখন মাটির কলসির ভেতরে যে জলটা আছে একটু একটু করে মানে খুবই মলিকিউলার লেভেলে জল উজিং আউট হয়, এই পোর্স গুলো দিয়ে জল বাইরে একটু করে বেরিয়ে বেরিয়ে আসে। এই পোর্স গুলো দিয়ে একটু একটু করে ওয়াটারের মলিকিউল বাইরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে তাহলে এখানে ওয়াটার গুলো এখানে লিকুইড স্টেটে আছে, এই ওয়াটার গুলো ইভাপোরেট হবে, তাই কি না? লিকুইড থেকে কি হবে? গ্যাস হবে। এবার লিকুইড থেকে গ্যাস হওয়ার জন্য কোন হিট দরকার? ল্যাটেন্ট হিট। ওই ল্যাটেন্ট হিটটা যাবে নিবে হচ্ছে এই মাটির কলসির গায়ে থেকে ল্যাটেন্ট হিটটা নিবে। তাহলে মাটির কলসির টেম্পারেচারটা কি হয়ে গেল? ডিক্রিজ হয়ে গেল, তখন জলটাও ঠান্ডা হয়। মাটির কলসির গায়ের থেকেও নেয়, আর ভিতরে যে জলটা আছে গরম জলটা ওখান থেকেও ল্যাটেন্ট হিট নেয়। তো মাটির কলসিটাও ঠান্ডা হয়ে গেল, ভিতরের জলটাও ঠান্ডা হয়ে গেল। আর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এদের মধ্যে মাইক্রোস্কোপিক পোরস থাকে, ওই পোর গুলো দিয়ে ওয়াটার কুজিং আউট হয় করে মাটির কলসির যে সারফেসটা ওটাকে ভিজিয়ে দেয়, ওখান থেকে ওয়াটার ল্যাটেন্ট হিট নিয়ে ইভাপোরেট হয়। সেই জন্য মাটির কলসিটার গাটাও ঠান্ডা হয়ে যায়, ভিতরের জলটাও ঠান্ডা হয়ে যায়। তো এটা হচ্ছে এখান থেকে এত অবধি। এই যে আমি মেন মেন জায়গাগুলো বলে দিচ্ছি। এক্সট্রিমলি স্মল পোর্স থাকে, যেখান থেকে সিপিং মানে বাইরে একটু একটু করে জল বেরিয়ে আসে, কি কন্টিনিউয়াসলি কিপ সিপিং থ্রু দিস পোর্স। তারপরে যখন ওয়াটার ইভাপোরেট হয়, এই যে টেক্স দ্য ল্যাটেন্ট হিট, কোথা থেকে নেয়? ফ্রম দ্য আর্থেন পট অ্যান্ড দ্য রিমেইনিং ওয়াটার, মানে মাটির কলসির গা থেকেও নেয়, ভিতরের জল থেকেও নেয়, আর তখন দুটাই ঠান্ডা হয়ে যায়। তারপরে একটা জিনিস পড়বা, এখান থেকে এত অবধি আমরা দেখেছি গরমের দিনে গ্রামে বা কোনো দোকানের সামনে পিপল অফেন স্প্রিঙ্কল ওয়াটার অন দ্য গ্রাউন্ড, বাইরে সামনে জল ছিটায়। কেন জল ছিটায়? এবার জলটা ছিটালে আশেপাশের থেকে ল্যাটেন্ট হিট নিয়ে ইভাপোরেট হয়ে গেল, তাহলে আশপাশটা ঠান্ডা থাকে। দেখো এখানে লেখাই আছে যে this water evaporates by taking large latent heat of vaporization from the ground and surrounding air, মাটির থেকে হিটটা নিয়ে নিচ্ছে, আশেপাশের এয়ার থেকে হিটটা নিয়ে ইভাপোরেট হচ্ছে, সেই জন্য আশপাশটা ঠান্ডা থাকে, সেই জন্য এটা জলটা অনেকে ছিটায়। এটা আর একটা কারণ। এগুলো ছোট ছোট প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, প্র্যাকটিক্যাল লাইফ কোয়েশ্চেন। তারপরে হচ্ছে পার্সপিরেশন মানে সোয়েটিং। পার্সপিরেশন হওয়ার পরে আমরা যখন ফ্যানের নিচে যখন আসি তখন গাটা বেশ ঠান্ডা হয়ে যায়। কেন? ওই একই ব্যাপার। পার্সপিরেশন মানে সোয়েটের মধ্যে যে ওয়াটারটা, ওটা তোমার বডির থেকে ল্যাটেন্ট হিট নিয়ে ইভাপোরেট হচ্ছে, তাই ঠান্ডা হয়ে যায়। আর এখানে উইন্ড স্পিডও হেল্প করে দিচ্ছে, ইভাপোরেশনের রেটটা বাড়িয়ে দিচ্ছে ফ্যানের হাওয়াটা। তো এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরে আরো কোয়েশ্চেন আছে যে গরমের দিনে আমাদের কটন ক্লথস
পরা উচিত। উই শুড ওয়্যার কটন ক্লথস ইন হট সামার ডেজ। সিনথেটিক জামা কাপড় পরা উচিত না। এবার এটার কারণ কি? দেখো এখানে লেখা আছে যে কটন ইজ এ গুড অ্যাবজর্বার অফ ওয়াটার। সুতির জামা কাপড় খুব ভালো সোয়েটকে সোক করে নেয়, সোক করে নিল। এবার তারপরে জামাটা থেকে সোয়েটটা ইভাপোরেট হয় আর তোমার জামা কাপড় আর গাটা ঠান্ডা থাকে। কিন্তু সিনথেটিক যে জামা হয় সেই জামা কাপড় কিন্তু অত ভালো সোয়েটকে অ্যাবজর্ব করে না, সোয়েটটা তোমার গায়েই লেগে থাকে আর ওইটা পার্সপিরেট মানে ইভাপোরেশনও হয় না, গাটা গরমই থাকে। এই যে দেখো, সো ইট অ্যাবজর্বস দ্য সোয়েট ফ্রম আওয়ার বডি অ্যান্ড এক্সপোজেস ইট টু দ্য এয়ার। গায়ের থেকে ঘামটাকে টেনে ওটাকে এয়ারে এক্সপোজ করে দিল। দ্য ইভাপোরেশন অফ দি সোয়েট কুলস আওয়ার বডি। কিন্তু সিনথেটিক ক্লথ যেমন পলিয়েস্টার বা এরকম কোনো জামা কাপড় ডু নট অ্যাবজর্ব, দেখো লেখা আছে ডু নট অ্যাবজর্ব মাচ অফ সোয়েট, সো দে ফেল টু কিপ আওয়ার বডি কুল ইন সামার। আর এ ফ্যান ইনক্রিজেস দ্য রেট অফ ইভাপোরেশন, মানে সুতির জামা কাপড় পরে ঘামানোর পরে ফ্যানের নিচে আসলে রেট অফ ইভাপোরেশনের জন্য ঘামটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বডিটা ঠান্ডা হয়ে যায়। এগুলো খুব মানে এবার এগুলোর মধ্যে থেকেই যে আসবে এমন কোনো না, তোমাকে এখন অন্য কিছু দিয়ে দিল, এগুলো জাস্ট এগুলোর থেকে একটা আইডিয়া পাওয়া যে এগুলোর অ্যান্সার গুলো কিভাবে করতে হয়। তারপরে চলে আসা হচ্ছে ডেজার্ট কুলার, মানে এমনি নর্মাল যে কুলার হয় অনেকে কেনে গরমের দিনে, ডেজার্ট রুম কুলার। এটা আমাদের গরমের দিনে এই কুলার গুলো খুব ভালো রুমকে ঠান্ডা রাখে। এবার দেখো, প্রথমে হচ্ছে আমাদের ঘরের মধ্যে যে হিউমিডিটিটা আছে, ঘরের মধ্যে যে ওয়াটার ভেপার গুলো আছে, এরা হচ্ছে তোমার অনেক হিটকে অ্যাবজর্ব করে নেয়, সেই জন্য ঘরটা গরম থাকে। কি করে ডেজার্ট কুলার? কিছুই করে না, ডেজার্ট কুলার হচ্ছে রেট অফ ইভাপোরেশনটাকে বাড়িয়ে দেয়। এমন হাওয়া, ড্রাই হাওয়া ছাড়ে, যে ড্রাই হাওয়াটা ওই ময়েশ্চার গুলো যে আছে ঘরের মধ্যে, ওগুলো রেট অফ ইভাপোরেশন বাড়িয়ে দেয়, ওগুলো ভেন্টিলেটর দিয়ে বা এদিক ওদিক দিয়ে ওগুলো বাইরে বেরিয়ে যায় আর হিটটা নিয়ে বেরিয়ে যায়, সেই জন্য ঘরটা ঠান্ডা থাকে। যে বিকজ দ্য হায়ার টেম্পারেচার অন এ হট ডে ইনক্রিজেস দ্য রেট অফ ইভাপোরেশন of water and the dryness of air also increases the rate of evaporation of water. And due to increased rate of evaporation, the desert cooler কিছুই করে না, increase rate of evaporation of water. A desert room cooler cools better on hot and dry day. আর একটা হচ্ছে কি যে অনেক সময় আমরা অনেককে দেখেছি যে যখন চা চা দেয়, কাপ আর প্লেট যখন দেয়, অনেকে করে কি কাপ থেকে চাটাকে প্লেটের মধ্যে ঢেলে ফু দিয়ে তারপরে খায়। আমিও খাই। যে it is common observation that we are able to sip hot tea faster from a saucer. saucer মানে প্লেটটা। এবার তার কারণ কি? ধরে নাও, এটা হচ্ছে কাপের মধ্যে চা আছে আর এটা মনে করো সসার মানে প্লেটের মধ্যে মনে করো চা আছে। তো কোনটাতে সারফেস এরিয়াটা বেশি পাচ্ছে? কাপের মধ্যে বেশি পাচ্ছে না সসারের মধ্যে? সসারের মধ্যে বেশি পাচ্ছে। তাহলে এবার কি হবে যে এখান থেকে যতটা তাড়াতাড়ি ইভাপোরেট হবে হয়ে চাটা ঠান্ডা হবে, তার থেকে সারফেস এরিয়ার সাথে ইভাপোরেশনের রিলেশন আমাদের জানা আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। সারফেস এরিয়া বাড়লে ইভাপোরেশনের রেটও বাড়বে, তো এখানে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেই জন্য এখান থেকে চা খাওয়াটা একটু কনভিনিয়েন্ট, সেই জন্য। তো এটাই দেখো এখানে লেখা আছে যে সারফেস এরিয়ার গল্প এখানে চলে আসলো, যে a saucer has a large surface area. Due to large surface area, the evaporation of hot tea from the saucer is faster, and this faster evaporation cools the hot tea more quickly, making it convenient for us to drink. এগুলো কি এই এই ব্যাপারগুলো কি খুব কঠিন? কিন্তু আমি বলে দিচ্ছি 60 to 70% স্টুডেন্ট এগুলো পরীক্ষায় লিখে আসতে পারবে। কেন? কারণ এই যে এখন বলা হচ্ছে বা ক্লাসে যখনই বলা হয় এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, এগুলোর ইম্পর্টেন্সই বোঝে না যে এগুলো যে পড়তে হবে, এগুলো পড়ে যে মনে রাখতে হবে,
মনে রেখে যে পরীক্ষায় লিখে আসতে হবে, ওই 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 স্পার্কটা নেই, স্পার্কটাই নেই। স্পার্কটা আনতে হবে তুমি, অ্যামিবার মতো, হ্যাত নাই ক্যাত নাই। অ্যামিবার মতো হলে হবে? তুমি মানুষ, মাথা খাটাতে হবে। কখনো দেখেছো যে একটা গ্লাস, একটা গ্লাস যার মধ্যে ঠান্ডা জল বা একদম বরফ রাখা আছে, ওই গ্লাসের গায়ে এরকম জল জমে যায়, দেখেছো কি না? কাচের গ্লাসে বা বেশ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঢেলেছে, বাইরের দিকে জল জমে যায়। এবার জলটা আসলো কোথার থেকে? অনেকে বলে যে ভিতর থেকে জল, গ্লাসের ভিতরে যে জলটা আছে ওগুলো বাইরে থেকে চলে। এটা তো কাচের গ্লাস বা স্টিলের গ্লাস, ওখানের মধ্যে কি ছোট ছোট ফুটো আছে যে এখান থেকে জল বাইরে আসবে? না। ব্যাপারটা মন দিয়ে শোনো, যারা জানো জানো, যারা জানো না তারা শেখো। এটা হচ্ছে গ্লাস, গ্লাসের মধ্যে রাখা হচ্ছে এগুলো, মনে করো আইস, দুই তিনটা আঁকালাম। এবার এটা বাইরে আছে মনে করো এয়ার। এবার এয়ারের টেম্পারেচার আর এই গ্লাসের যে বডিটা আছে, এই গ্লাসের বডির টেম্পারেচার, আমাকে বলো কোনটা কম? গ্লাসের বডির টেম্পারেচারটা কম হবে না এয়ারের টেম্পারেচারটা কম? দেখো এখানে যেহেতু আইস রাখা আছে, তো নিশ্চয়ই গ্লাসের বডি টেম্পারেচারটা কম হবে এয়ারের টেম্পারেচারের থেকে। বুঝলা কথাটা? এবার অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার আছে কিনা? অ্যাটমসফিয়ারে মনে করো এগুলো হচ্ছে ওয়াটারের মলিকিউল, ভেপার মানে কি গ্যাসিয়াস ফর্মে আছে। এবার যখনই গ্যাস কুল টেম্পারেচারের কন্ট্যাক্টে আসে, তখন গ্যাস কিসে কনভার্ট হয়ে যায়? লিকুইডে কনভার্ট হয়ে যায়। তার মানে অ্যাটমসফিয়ারের মধ্যে থাকা এই যে ওয়াটারের ভেপারের মলিকিউল গুলো যখনই এই কুল সারফেসের কন্ট্যাক্টে আসবে, টেম্পারেচার কম থাকার জন্য ওটা গ্যাস থেকে এরকম লিকুইড হয়ে গ্লাসের গায়ে এরকম জমতে থাকে। মানে গ্যাস থেকে কি হয়ে গেল? লিকুইড। হিট এখানে প্লাস হবে না মাইনাস হবে? এই যে টেম্পারেচার কম মানে কি হিট মাইনাস হবে। তাহলে গ্যাস থেকে লিকুইড, লিকুইডটা এখানে লিখলাম না। গ্যাস থেকে টেম্পারেচার কমিয়ে লিকুইড হওয়ার প্রসেসকে কি বলে? কনডেনসেশন। আগে পড়িয়েছি না? তাহলে এইটা কনডেনসেশন হচ্ছে জিনিসটা। তাহলে এই যে ওয়াটারটা, যে গ্লাসের গায়ে যে ওয়াটারের এরকম ড্রপলেট গুলো জমা হচ্ছে, ওটা তাহলে আসলো কোথার থেকে? এয়ারের মধ্যে যে ওয়াটার ভেপার আছে সেখান থেকে। তাহলে এই এক্সপেরিমেন্ট কি প্রুফ করে? এই এক্সপেরিমেন্ট প্রুফ করে যে এয়ারের মধ্যে ওয়াটার ভেপার আছে। কথাটা বুঝলা? এয়ারের মধ্যে ওয়াটার ভেপার আছে। তো এয়ারের মধ্যে ওয়াটার ভেপার আসলো কোথার থেকে? পুকুর থেকে ইভাপোরেশন হচ্ছে, নদী থেকে ইভাপোরেশন হচ্ছে, মানুষ জামা কাপড় কাচ্ছে, তারপরে ওখান থেকে ইভাপোরেশন, প্ল্যান্ট ট্রান্সপিরেশন করে ওয়াটার ভেপার ছাড়ে। এগুলোর জন্য অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার অ্যাড হয়। পন্ড থেকে, রিভার, লেক, প্ল্যান্টস ট্রান্সপিরেশন করে ছাড়ে। ইভেন আমাদের সোয়েটিং এর যে ওয়াটার গুলো ওগুলোও আসছে। তারপরে হচ্ছে আমরা যখন ব্রিদিং আউট করি, যখন এরকম করে আহ নিঃশ্বাসটা যখন ছাড়ি, ওটার মধ্যেও ওয়াটার ভেপার থাকে কার্বন ডাই অক্সাইডের সাথে। তাই নাকি স্যার? আমাদের যে শ্বাসটা ছাড়ি ওটার মধ্যেও ওয়াটার ভেপার থাকে। একটা কাচের গ্লাসের মধ্যে তুমি এরকম আহ তুমি এরকম করে ইয়ে করবা তো, মানে আহ এরকম করবা তো কিরকম হয়ে যায়? কাচের গ্লাসটা ক্লাউডি ফগি হয়ে যায়। ফগি মানে কি? ওগুলো কি ওয়াটার ভেপার। তার মানে তোমার যে নিঃশ্বাসটা ছাড়ছো ওর মধ্যেও ওয়াটার ভেপার আছে। কথাটা বুঝলাম? তো এগুলো হচ্ছে ওয়াটারের সোর্স, ওয়াটার ভেপারের সোর্স, যে এয়ারে ওয়াটার ভেপার আসলো কোথা থেকে। তাহলে এই এক্সপেরিমেন্টটা কি প্রুফ করে? প্রেজেন্স অফ ওয়াটার ভেপার ইন এয়ার অর অ্যাটমসফিয়ার। এই যে এখান থেকে এত অব্দি পড়বা যে কোথার থেকে আসলো। এই যে দেখো লেখা আছে পন্ড, লেক, রিভার, ওশান। তারপরে হচ্ছে এই যে প্ল্যান্টের ট্রান্সপিরেশন, প্ল্যান্টও এক্সেস ওয়াটারকে ছেড়ে দেয়। তারপরে অ্যানিমাল যে ব্রিদ আউট করে, অ্যানিমাল আর হিউম্যান যে ব্রিদ আউট করে,
তারপরে হচ্ছে আমাদের মাটির থেকেও অনেক জল বের হয়। ল্যান্ড অলসো গিভ ওয়াটার ভেপার অন বিং ওয়ার্মড বাই দ্য সান। এগুলো হচ্ছে ওয়াটারের সোর্স, ওয়াটার ভেপারের সোর্স ইন এয়ার। এবার চলে আসো হচ্ছে এক্সপেরিমেন্টটা, এই যে এখান থেকে এত অব্দি। এক্সপেরিমেন্টটা কিন্তু খুবই ইজি আছে, এটা কিন্তু লাইন বাই লাইন পড়ানোর কোনো মানে হয় না, উনি সোজাই আছে। এবার চলে আসো এই টু মোর স্টেটস অফ ম্যাটার নেই। আচ্ছা জানো, এটা দাগাতে হবে না, কিছু করতে হবে না, এমনি জানো, ব্যাস ভালো ইন্টারেস্টিং ব্যাপার। এদিকে দেখো, কি বললাম আমি, ইনস্ট্রাকশন ফলো করতে শেখো। তোমার ম্যাটারের তিনটা স্টেট হয়, সলিড, লিকুইড আর গ্যাস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তিনটা স্টেট ছাড়া আরো দুটো স্টেট পাওয়া গেছে, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। প্লাজমা আর বোস আইনস্টাইন কনডেনসেট দুটোই সলিড আর লিকুইডের মাঝখানে। প্লাজমা আর বোস আইনস্টাইন কনডেনসেট, এটা মানে ঠিক না সলিড না লিকুইড, জেলির মতো বা ইয়ের মতো, সেমি সলিড। তো এবার প্লাজমা, এই যে মিক্সচার অফ ফ্রি ইলেকট্রন এন্ড আয়ন, এগুলো হচ্ছে স্টারে তৈরি হয়, স্টার যেমন সানে প্লাজমা স্টেট হয়। কিছুই না, মানে সানে এত হিট যে ওখানে অ্যাটম, অ্যাটমের মধ্যে কি থাকে তোমার, প্রোটন, নিউট্রন আর তার চারিদিকে থাকে ইলেকট্রন। তো মনে করো 3-4টা ইলেকট্রন দেই। তো এত হিট সানে যে অ্যাটমের থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, ধরো একটা দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখানে মনে করো 3টা প্রোটন ছিল, 3টা ইলেকট্রন ছিল, তার মানে 3টা প্রোটন মানে +3, 3টা ইলেকট্রন মানে -3, ওভারঅল চার্জ 0 ছিল। কিন্তু এখন ইলেকট্রন ধরো দুটা বেরিয়ে গেল, তাহলে প্রোটন থাকলো 3টা, ইলেকট্রন হয়ে গেল একটা, তাহলে ওভারঅল চার্জ কি হয়ে গেল, +2। তার মানে এটা পজিটিভ আয়ন হয়ে গেল, এটা টু পজিটিভ, মানে দুইটা পজিটিভ আয়ন বেড়ে গেল, এর মধ্যে নেগেটিভ আয়ন একটা, দুটা কমে গেল। তাহলে পজিটিভ আয়ন, একটা চার্জড অ্যাটমকে কি বলে, আয়ন। কি আয়ন, ক্যাটায়ন। ক্যাটায়ন বলে, পজিটিভলি চার্জড আয়নকে ক্যাটায়ন বলে। তো হচ্ছে কি যে এই ফ্রি তো সানের মধ্যে কি হয়, সানের মধ্যে এরকম ফ্রি ইলেকট্রন আর এরকম ক্যাটায়নের মিক্সচার থাকে, ফ্রি ইলেকট্রন আর ক্যাটায়নের মিক্সচার থাকে। এই যে মিক্সচারটা, এটাই হচ্ছে প্লাজমা। আর যখন ইলেকট্রন ইলেকট্রন এরকম ভাবে ছাড়ে কিনা, প্রচন্ড লাইট প্রডিউস হয় যখন ইলেকট্রন ব্রেক আউট হয়। সেই জন্য সান হচ্ছে লাইটের একটা সোর্স। দেখো এখানে লেখা আছে যে plasma is considered fourth state of matter. Plasma occurs naturally in stars, mixture of free electron and ions. এই যে inside the stars, the temperature is so high that atoms break up. Some of the electrons break away from the atoms, converting the rest of atom into electrically charged particle called ions. This mixture of free electron and ions in a star is called plasma. আর স্টার, সান, এরা গ্লো করে কেন, এই ব্রেক হওয়ার জন্য, অ্যাটম ব্রেক হওয়ার জন্য প্রচন্ড লাইট প্রডিউস হয়, যে দ্য সান এন্ড আদার স্টার্স গ্লো বিকজ অফ দ্য প্রেজেন্স অফ প্লাজমা ইন দেম। তো স্যার আমরা আর্থে প্লাজমা বানাতে পারবো না? হ্যাঁ পারা যাবে, যদি প্লাজমা ক্যান বি মেড আর্থ বাই পাসিং ইলেকট্রিসিটি। তোমাকে নিতে হবে একটা এরকম ডিসচার্জ টিউব বলে একটা টিউব হয়, এরকম ডিসচার্জ টিউব হয়। এই টিউবের মধ্যে তোমাকে একটা গ্যাস নিতে হবে, ধরে নাও তুমি এখানে হাইড্রোজেন বা হিলিয়াম যে কোনো একটা গ্যাস নিলা, তাহলে এটা একটা অ্যাটম। এবার অ্যাটম মানে এর মধ্যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো আছে। এবার এর মধ্যে ইলেকট্রিসিটি পাস করানো যায় এই দিক দিয়ে, দুই দিক দিয়ে। ইলেকট্রিসিটি দিলেই অ্যাটমের মধ্যে থেকে ইলেকট্রন সেপারেট হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল আয়ন আর এটা হয়ে গেল ইলেকট্রন। তাহলে আয়ন আর ইলেকট্রনের মিক্সচারকেই এটা কি বলবো, প্লাজমা। এরকম ভাবে ডিসচার্জ টিউবের মধ্যে প্রেসারটাকে একটু লো রাখতে হবে, ভেরি লো প্রেসার।
এই যে পাসিং ইলেকট্রিসিটি থ্রু দ্য গ্যাস অ্যাট ভেরি লো প্রেশার টেকেন ইন এ গ্যাস টিউব, যেটাকে ডিসচার্জ টিউব বলে। তো কখনো আহ এইরকম লাইট দেখেছো, এই যে এরকম লাইট, এই যে এরকম লাইট, এগুলোকে ফ্লুরোসেন্ট লাইট বলে। তো এর মধ্যে কি থাকে, এর মধ্যে গ্যাস থাকে। যখনই ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, গ্যাসের অ্যাটম গুলো ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে আয়ন আর ইলেকট্রনের মিক্সচার হয়ে যাচ্ছে, যেটা হয়ে গেল প্লাজমা। আর প্লাজমা এরকম গ্লো করে, এগুলোকে ফ্লুরোসেন্ট টিউব বলে। আর নিয়ন সাইন বাল্ব, এই যে নিয়ন সাইন বাল্ব দেখেছো, এরকম কোনো শপের সামনে বা রেস্টুরেন্টের সামনে এরকম নিয়ন সাইন বাল্ব। তো এই নিয়ন সাইন বাল্বের মধ্যে নিয়ন গ্যাস ভরা থাকে, নিয়ন, হিলিয়াম নিয়ন, মনে জানো কি, হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, তো এরকম নিয়ন গ্যাস ভরা থাকে। ওই নিয়ন গ্যাস গুলো, অ্যাটম গুলো ব্রেক হয়ে যায়, আয়ন আর ইলেকট্রনের মিক্সচার হয়ে যায়, আর টিউবটা ভিতর থেকে গ্লো করে। এটাকে আবার নিয়ন বাল্ব বলে। হুম, ইনার গ্যাস। এইগুলা যে দারুণ দারুণ ফ্যাক্টর। এবার আরেকটা স্টেট হয়, যে স্টেটটার নাম হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। তো ব্যাপারটা হচ্ছে 1920-তে, দারুণ গল্প আছে। 1920-তে ইন্ডিয়ান সায়েন্টিস্ট আমাদের সত্যেন্দ্রনাথ বোস, দারুণ সায়েন্টিস্ট, সত্যেন্দ্রনাথ বোস একটা ক্যালকুলেশন করে ফিফথ স্টেট অফ ম্যাটার ক্যালকুলেট করে জাস্ট থিওরিটা দিয়েছিল, যে ফিফথ স্টেট অফ ম্যাটার করা যেতে পারে। আর অ্যালবার্ট আইনস্টাইন ওটাকে প্রেডিক্ট করেছিল, প্রেডিক্টেড দ্য এক্সিস্টেন্স অফ এ নিউ স্টেট। পরবর্তীকালে তোমার ইউএস এর তিনটা সায়েন্টিস্ট, কর্নেল, তারপর হচ্ছে কেটল আর উইম্যান, এরা তিনজন এই ক্যালকুলেশন আর এই প্রেডিকশনের উপরে, যে ওদের ডায়েরি ফাইরিতে যা ছিল মানে ওগুলোর উপরে বেস করে, খুবই কম টেম্পারেচার দিয়ে কুলিং, মানে খুব কম টেম্পারেচারে খুব লো ডেন্সিটি অ্যাপ্লাই করে ওরা ফিফথ স্টেট আবিষ্কার করে। তো যেহেতু এটার ক্যালকুলেশনটা বোস আর প্রেডিকশন আইনস্টাইন করেছিল, তাই এই ফিফথ স্টেটটার নাম দেওয়া হয়েছে বোস আইনস্টাইন কনডেনসেট। তো এবার চলে আসো 1 নম্বর, যে দ্য বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইজ 100°C, এক্সপ্রেস ইট ইন এসআই ইউনিট, মানে কেলভিনে করতে বলেছে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিন করতে বলে 273 প্লাস করতে হয়। তাহলে 100 প্লাস 273 ইকুয়াল টু 373 কেলভিন। ডিগ্রি দিবা না, কেলভিন দেওয়ার সময় ডিগ্রি দিতে হয় না, কেলভিন টেম্পারেচার। এবার কেলভিন দেওয়া আছে 270, ওটাকে সেলসিয়াসে কনভার্ট করতে বলেছে। তাহলে দেখো, দাঁড়াও, কেউ বলো না যে ঠিক আছে জানো, আমাকে অন্যদেরকেও হেল্প করতে হয়। সে কেলভিন করার সময় 273 প্লাস, কিন্তু সেলসিয়াস করার সময় 273 মাইনাস করতে হয়। এবার কত দেওয়া আছে, 270 দেওয়া আছে, তাহলে 270 থেকে 273 মাইনাস করব, তাহলে -3°C। সেকেন্ড রেটটা কে বুঝলা না বলো আমাকে, সেকেন্ড রেটটা কে বুঝলা না বলো। কেলভিন থেকে সেলসিয়াস করতে হলে যেটা কেলভিনের ভ্যালু দেওয়া আছে ওটার থেকে 273 মাইনাস করতে হয়। তাহলে 270 মাইনাস 273, স্মল নাম্বার মাইনাস বিগ নাম্বার। মনে করো 5 মাইনাস 10 কত হয়, -5 হয় না, ওরকম। তো এখানে ছোট নাম্বার থেকে বড় নাম্বার মাইনাস করলে, আগে মাইনাস করলাম 3, এবার বড় নাম্বারটার আগে মাইনাস আছে, তো -3। এগুলো তো সিম্পল ম্যাথের হিসাব, তাও স্টিল বুঝতে পারছো তো। তারপরে হচ্ছে কনভার্ট দ্য টেম্পারেচার, এবার কেলভিন থেকে সেলসিয়াস, আবার কেলভিন থেকে সেলসিয়াস মানে কি 273 কি করব, মাইনাস করব, তাহলে 573 মাইনাস 273, তাহলে হচ্ছে 300°C। কেলভিন থেকে সেলসিয়াস হলে মাইনাস, সেলসিয়াস থেকে কেলভিন হলে প্লাস। এখানে আবার সেলসিয়াস আছে, কেলভিন করব, তাহলে 373 প্লাস 273, তাহলে কত হয়ে গেল, এদিকে 6 4 3 2 5 646 ডিগ্রি, না ডিগ্রি না তো, এটা কেলভিন হলো, শুধু কেলভিন। আচ্ছা, তারপরে বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল ইজ 78°C, এটাকে কেলভিনে করতে বলেছে। তাহলে কেলভিনে করলে 78 প্লাস 273 ইকুয়াল টু 8 3 11 7 7 14 15 2 এর একে 3, তাহলে 351 কেলভিন।
তারপরে কেলভিন দেওয়া আছে 0 কেলভিন, এটাকে সেলসিয়াসে করতে বলেছে, তাহলে 0 - 273, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। যে যেটা বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে বলবে স্যার বুঝতে পারলাম না। রিপিট করবো? বলো না, করতে বলো, আমি বলে দিচ্ছি আবার। হুম, ঠিক তো বলো। তো কেলভিন থেকে সেলসিয়াস করতে হলে আমাদের 273 মাইনাস করতে হয়, এটা মনে রাখবা। সেলসিয়াস টু কেলভিন, সেলসিয়াস টু কেলভিন তোমাকে করতে হবে 273 প্লাস করতে হবে, আর কেলভিন টু সেলসিয়াস তোমাকে 273 মাইনাস করতে হবে, মনে রাখবা এটা। তো এখানে তোমার কেলভিন 0 কেলভিন মানে 0 কেলভিন থেকে সেলসিয়াস করতে বলেছে, তাহলে কেলভিন দেওয়া আছে 0, ওটার থেকে 273 মাইনাস করো। তো 0 থেকে কোনো কিছু মাইনাস করলে ওই নাম্বারটাই হয়, হ্যাঁ কি না? এবার এখানে বড় নাম্বার কোনটা, 0 না 273? তাহলে সেটার সামনে কোন সিম্বল আছে? তাহলে এটা মাইনাসে আসবে ভ্যালুটা, 273 ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া আমরা তো জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, হ্যাঁ কি না? তো ওগুলো তো ম্যাথের ব্যাপার, বুঝতে পারলে এবার? তারপরে চলে আসো হচ্ছে গিভেন দ্য ইউজুয়াল নেম ফর দ্য ফলোইং। Heat required to change the state of substance without changing the temperature. Latent heat. দেখো একটা জিনিস বলি, এখানে ম্যাক্সিমাম ছেলেপেলে কিন্তু অ্যান্সার দিচ্ছে, অনেকে আবার চুপ করে আছে। তার মানে কি তাদের প্রবলেম আছে, কিন্তু হয়তো কিছু একটা ব্যাপারের জন্য, বা হয়তো মনে হবে আমি এই কোয়েশ্চেনটা করবো সিলি কোয়েশ্চেন, কে কি ভাববে, ওটা যদি ভাবো তাহলে কিন্তু নিজের লস। তোমার যদি কোনো জিনিস আবার বোঝাতে হয়, সে অন্যরা বুঝলো বুঝলো তুমি বুঝলো না, তোমার রেসপন্সিবিলিটি কিন্তু আমার কাছ থেকে শুনে নেওয়া। আমি কিন্তু এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছি, হ্যাঁ কি না? অসুবিধা হবে, সবাই বাকিরা অ্যান্সার দিক না, ওরা বুঝে যাক, ওরা শুরু থেকেই সব বুঝে গেছে, তোমার যদি আবার বুঝতে হয় আমাকে বলবা কিন্তু, নাহলে কিন্তু এই পড়ার কোনো কিন্তু ভ্যালুটা থাকলো না, মানে থাকলো না, কিন্তু রেজাল্ট যদি এবার ভালো না হয় তাহলে খুব মানে জিনিসটা খারাপ হয়ে যাবে। What is the common unit of temperature? Common unit of temperature কি? ডিগ্রি সেলসিয়াস। আর এসআই ইউনিট হচ্ছে কেলভিন। ডিগ্রি সেলসিয়াস এন্ড কেলভিন গোটা বানান করে লিখো, DEGREE, ডিগ্রি সেলসিয়াস, CELCIUS, আর ওখানে কেলভিন KELVIN। তারপরে রাইট দ্য রিলেশন বিটুইন কেলভিন স্কেল এন্ড সেলসিয়াস স্কেল। এটা হবে সেলসিয়াস, সেলসিয়াস ইকুয়াল টু সেলসিয়াস ইকুয়াল টু না, কেলভিন ইকুয়াল টু সেলসিয়াস প্লাস 273। সেলসিয়াস ইকুয়াল কেলভিন ইকুয়াল টু সেলসিয়াস প্লাস 273। তারপরে চলে আসো, what should be added to Celsius scale reading so as to obtain corresponding Kelvin scale? 273 সেলসিয়াস স্কেলের সাথে কত অ্যাড করতে বলেছে, তাহলে 273 লেখো এটার অ্যান্সার। হোয়াট ইজ মিনড বাই সেইং দ্যাট, এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই 11 নাম্বারটা। হোয়াট ইজ মিন বাই সেইং দ্যাট দ্য ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস ইজ 3.34 into 10 to the power 5 জুল পার কেজি? হাত তোলো। 11 নাম্বারটা, এই কোশ্চেনটা আমি সেই দিন ল্যাটেন্ট হিট পড়ানোর সময় এই এক্সাক্ট এই কোশ্চেনটাই করিয়েছি আমি। বলো পরীক্ষিত। স্টিল এটা ভুল হলো, তাও ঠিক করে এখানে ওয়েটের ব্যাপারটা বললাম না তো। পার কেজি মানে কি?
1 কেজি, তাহলে তোমাকে বলতে হবে যে 1 কেজি আইসকে, কোথায় গেল? 1 কেজি আইসকে 1 কেজির ওয়াটারে বা লিকুইডে কনভার্ট করতে 3.34 ইন্টু 10⁵ জুল হিট এনার্জি দিতে হবে, যার জন্য প্লাস টেম্পারেচারটাও ইনক্রিজ হবে না উইদাউট চেঞ্জিং দ্য টেম্পারেচার। আর তুমি বললা যে 3.34 ইন্টু 10⁵ জুল পার কেজি হিট দিতে হবে, না, 3.3 ইন্টু 3.34 ইন্টু 10⁵ জুল পার কেজিটা বলবো না, 3.3 এত জুল হিট দিতে হবে 1 কেজি আইসকে টু মেক 1 কেজি অফ ওয়াটার উইদাউট চেঞ্জিং দা টেম্পারেচার। ল্যাটেন্ট হিট মানে এটা, ল্যাটেন্ট হিট পার কেজিতে হয়। আবার এই যে আবার আর একটা সেম কোয়েশ্চেন আছে, what is meant by saying that latent heat of vaporization of water is 22.5 into 10⁵ joule per kg? তার মানে 1 কেজি ওয়াটারকে 1 কেজির ভেপারে কনভার্ট করতে 22.5 ইন্টু 10⁵ জুল হিট এনার্জি দিতে হয় উইদাউট চেঞ্জিং দা টেম্পারেচার। নেম দা টেম্পারেচার অ্যাট which লিকুইড চেঞ্জেস ইন্টু গ্যাস। তোমাকে বলতে হবে এটা বয়েলিং পয়েন্ট, তাই কি না? এই কি ভালো ভুলভাল বানান লিখছি, বয়েলিং পয়েন্ট। আর সলিড চেঞ্জেস ইনটু লিকুইড, সলিড চেঞ্জেস ইনটু লিকুইড মেল্টিং পয়েন্ট। সলিড লিকুইড হওয়া কি মেল্ট বলে না, তাহলে এটা হয়ে গেল মেল্টিং পয়েন্ট। নেক্সট দিন এই পার্টের সবগুলো কোয়েশ্চেন আনসার করে নিয়ে আসবা, আমি কিছুটা করে দিলাম, বাকিগুলো না না গোটাটা ভেরি শর্ট, শর্ট, লং, এমসিকিউ আর হটস।